আচ্ছা, তো গতদিন আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনটা শেষ করছিলাম, আজকে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা করে ফেলব। ঠিক আছে, তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন আমাদের তিনটা নিয়ম আমাদের সিলেবাসের মধ্যে আছে। ট্রাপিজয়েডাল, সিম্পসনস 1/3, সিম্পসনস 3/8। তো ট্রাপিজয়েডাল ওটা দিয়ে শুরু করি। তো প্রথম নিয়মটাই হলো ট্রাপিজয়েডাল রুল। মানে ট্রাপিজয়েডাল রুল দিয়ে আমরা ইন্টিগ্রেশনটা কিভাবে করি, তার আগে বলি ইন্টিগ্রেশনটা আসলে কি। হলো আমাদের আবারও একই রকম ভাবে এক্স আর ওয়াই দুইটা অ্যাক্সিস আছে। এখন এই দুইটা অ্যাক্সিসের মধ্যে আমাদের কোনো একটা ফাংশনের গ্রাফ প্লট করা আছে। ঠিক আছে, তো গ্রাফ কিরকম প্লট করা আছে, সাউন্ডটা বাড়াই দিই। আচ্ছা, ধরো y is equal to f of x is equal to something, সামথিংটা কি আমরা জানি না, জানলে তো ভালো, জানলে আমরা গ্রাফ প্লট করে ফেলতে পারি, কিন্তু আপাতত ধরে নাও যে আমরা জানি না। তো অনেকগুলো ডেটা পয়েন্ট আমাদের কাছে আছে, যেমন প্রতিবারই থাকে নিউমেরিক্যাল মেথডে আমরা দেখি যে আমাদের ফাংশনের তুলনায় ডাটা পয়েন্টই বেশি দেওয়া থাকে, বেশিরভাগ সময় ডাটা পয়েন্ট দেওয়া থাকে, ওইটা ধরেই আমরা যত রকমের ক্যালকুলেশন করি, আমরা সমাধান খুঁজে বের করি, তারপরে আমরা ফাংশন বানানোর চেষ্টা করি, ডিফারেন্সিয়েশন করি, ইন্টিগ্রেশন করি। তো ডেটা পয়েন্ট গুলো বিভিন্ন জায়গাতে আছে, ধরো এখানে একটা ডেটা পয়েন্ট, এখানে একটা ডেটা পয়েন্ট, এখানে একটা, এখানে একটা, এরকম অসংখ্য ডেটা পয়েন্ট আমাদের গিভেন আছে। এখন আমি ডেটা পয়েন্ট গুলো যদি আসলে অ্যাড করতে পারতাম তো দেখতে হতো বা এরকম কিছু একটা হতো। চলে গেল নাকি? চলে গেল কেন জানি না। তো এরকম আর কি আমাদের ডেটা পয়েন্ট গুলো হতো। এখন আমি চাচ্ছি যে এইটার এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করতে। এরিয়া আন্ডার দ্য কার্ভ, তো এরিয়া আন্ডার দ্য কার্ভ কোথা থেকে কোথা পর্যন্ত, যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের এই পুরো এরিয়াটা আমরা বের করতে চাই। পুরো এরিয়া বলতে যে এর মধ্যে যে পার্টটুকু আছে এটার ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলতে চাচ্ছি। এখন এই ক্ষেত্রফল বের করার জন্য আমরা আসলে ইন্টিগ্রেশন করি, তাই না? তোমরা ক্যালকুলাস করছো, অলরেডি পড়ে আসছো। ইন্টিগ্রেশন যে আমরা করি সেটার লজিকটা আসলে কি? লজিকটা হলো যে আমরা এইরকম খুবই ছোট একটা রেক্ট্যাঙ্গেল কল্পনা করে নিই। এই জায়গাটাতে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এই যে রেক্ট্যাঙ্গেলটা সেটার পুরুত্ব হবে dx। এখন এই dx এতটাই ক্ষুদ্র যে এই যে পয়েন্টটা আর এই যে পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট আসলে অলমোস্ট সেম। ধরে নাও এই পয়েন্টটা আসলে যেহেতু দুইটা একেবারেই সেম, দুইটা পয়েন্ট আসলে অলমোস্ট সেম, তো একটাকে আমি x বললে আর একটা হয় x প্লাস h, যেখানে h টেন্ডস টু 0। আমরা ফাংশন অফ x এর ভ্যালু যেটা পাই, ফাংশন অফ x প্লাস h এর ভ্যালু অলমোস্ট ওইটাই পাই, খুব একটা প্রবলেম হয় না যদি দুইটা পয়েন্ট অলমোস্ট সেম। এই জন্য আমরা বলি এই রেক্ট্যাঙ্গেলটাই যদি আমি একটু বাইরে আগাই, হয় আসলে ট্রাপিজিয়াম, কিন্তু এটাকে আমরা রেক্ট্যাঙ্গেল ধরতেছি কেন? আবারও বলি যে আমাদের পয়েন্টগুলোর মধ্যে ডিসটেন্স এত কম, এটাকে আমরা রেক্ট্যাঙ্গেল ধরে নিতে পারি। তো আমরা বলতেছি এই পয়েন্টটা আসলে y, হ্যাঁ, তাহলে y মানে আসলে কি? ফাংশন অফ x। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল হলো কি y, এটা হলো আমাদের কি একটা বাহু, আর নিচের একটা বাহু হলো dx। তাহলে y dx হলো এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল। এখন এই জায়গাতে আমরা অসংখ্য রকম রেক্ট্যাঙ্গেল কল্পনা করতে পারি, অনেকগুলো রেক্ট্যাঙ্গেল আছে। তাহলে সবগুলো রেক্ট্যাঙ্গেল যদি যোগ করি তাহলে আমাদের এই এরিয়াটা চলে আসে। তো ইন্টিগ্রেশনে আমরা এরকম একটা সূত্র করছিলাম, এরিয়া হবে y dx। এই জায়গায় লিমিট ছিল a, এই জায়গাতে লিমিট ছিল b, তাহলে a থেকে b এর মধ্যে y dx করলে সেক্ষেত্রে আমরা এরিয়াটা পেয়ে যাই। এখন এইটা আমরা অ্যাপ্লাই করতে পারি যখন আমাদের একটা ফাংশন দেওয়া থাকে,
অথবা আমরা যদি বলি যেটা ফাংশন দেওয়া নেই কিন্তু আমাদের পয়েন্ট গুলো প্রচুর দেওয়া আছে, এইটুকুর ভিতরে কোটি কোটি পয়েন্ট দেওয়া আছে, তাহলে আমরা এটা করতে পারি, সেক্ষেত্রে আমাদের এররটা কম আসে। কিন্তু যদি আমাদের ডাটা পয়েন্ট খুব কম দেওয়া থাকে তখন আমরা কি করব? তো এই জিনিসটাই আমাদের এইবার ডেটা পয়েন্টটা খুব একটা বেশি দেওয়া নাই, আমরা ফাংশন এরকম যে কন্টিনিউয়াস ফাংশন কল্পনা করলাম, এই কন্টিনিউয়াস ফাংশন দেওয়া নাই, বরং এই ডেটা পয়েন্ট গুলো শুধু আছে, এই পয়েন্ট গুলো ব্যবহার করে আমরা কোনোভাবে ফাংশনটা নিয়ে আসতে পারতেছি না। তখন আমরা কল্পনা করতে পারি যে আচ্ছা ভালো কথা, ফাংশন তো নিয়ে আসতে পারতেছি না, তাহলে যে এই পয়েন্ট গুলো গিভেন আছে এই পয়েন্ট গুলো ব্যবহার করে কিছু করা যায় কিনা। তো এই পয়েন্টের সাথে এক্স অ্যাক্সিস অ্যাড করে দিলাম, এই পয়েন্টের সাথে এক্স অ্যাক্সিস অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পরে এই দুইটা পয়েন্ট কার্ভ যেরকম আছে এই কার্ভ না হয়ে আমি স্ট্রেট লাইনে অ্যাড করে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো তো এটা একটা ট্রাপিজিয়াম হয়ে গেল কিনা, এটা একটা ট্রাপিজিয়াম হয়ে গেল, ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়াম আমরা ইন্ডিয়া দেখে যাই হোক, দেখে নিও এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তাহলে কি হয়, এরিয়া হয় যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য, তাই না? তাহলে এই পয়েন্টটাকে আমি ধরো x0 বলতেছি, এই পয়েন্টটাকে আমি x1 বললাম। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটাকে আমি ধরলাম, ওখানে প্রবলেম করতেছি, এই পয়েন্টটাকে আমি ধরলাম y0 আর এই পয়েন্টটাকে ধরলাম আমি y1, ঠিক আছে? তাহলে এরিয়া হবে কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য। তাহলে সমান্তরাল বাহু, প্রথম সমান্তরাল বাহু হচ্ছে y0, পরেরটা হলো y1, ঠিক আছে? তাহলে y0 প্লাস y1 ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব আসলে কি, এই স্থানাঙ্কগুলো আসলে x1 আর এই স্থানাঙ্ক যদি x0 হয় তাহলে এইটা হলো x1 মাইনাস x0, ঠিক আছে? ইন্টু x1 মাইনাস x0, তাহলে এটা হবে কি একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন আমাদের ট্রাপিজিয়াম তো এখানে একটা নেই, এইটা যদি আমি অ্যাড করি তাহলে এই জায়গাটাতে আরেকটা ট্রাপিজিয়াম পেয়ে যাবো, এটা কত হবে x2, এই জায়গায় পয়েন্ট হবে y2। আবার একইভাবে এখানে একটা যদি আমি লাইন যোগ করি এটা হবে x3, এটা যোগ করলাম এটা হবে y3, আবার এটা যোগ করলাম এটা হবে x4, আর এইটা যোগ করে দিলাম এটা হবে y4। হ্যাঁ, তাহলে এরকম যতগুলো ট্রাপিজিয়াম আছে সবগুলো ট্রাপিজিয়ামের এরিয়া যোগ করলে আমরা অ্যাপ্রক্সিমেট একটা এরিয়া পেয়ে যাই। অর্থাৎ আমাদের হয়তোবা এই রকমটা পেলে বেটার হতো, এই কার্ভের আন্ডার এরিয়াটা পেলে বেটার হতো, কিন্তু সেটা আমরা একটা অনুমান করছি যে এরকম অসংখ্য ট্রাপিজিয়াম থাকবে এর মধ্যে, এই ট্রাপিজিয়ামের এরিয়াগুলো যোগ করলেই আমরা এরিয়া আন্ডারটা পাবো। আমাদের লজিক হলো যে কিছু ক্ষেত্রে আমরা ট্রাপিজিয়াম দিয়ে এরিয়ার ভ্যালু যেটা নির্ণয় করার দরকার তার চেয়ে কম নির্ণয় করছি, আর কিছু ক্ষেত্রে বেশি নির্ণয় করছি। তো আলটিমেটলি সব কাটাকাটি হয়ে মানে প্লাস মাইনাস হয়ে জিরো মধ্যে থাকা উচিত যদি আমরা এনাফ পয়েন্ট নিতে পারি। তো এই জন্য যত বেশি আমরা পয়েন্ট নেব আসলে অরিজিনাল যে এরিয়াটা হওয়ার কথা সেটা তত বেশি কাছাকাছি পৌঁছাবে। এখন এই জায়গাটাতে আমাদের ক্যালকুলেশন সহজ হয় অনেক বেশি যদি আমরা এই x0 minus x1 মানে সরি x1 minus x0 আর x2 minus x1 x3 minus x2 আর x4 minus x3 এইগুলো ইকুয়াল ইন্টারভ্যালে নিতে পারি। এইগুলো আমরা যদি ইকুয়াল ইন্টারভ্যালে নিতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক সহজ হয়। সেক্ষেত্রে আমরা বললাম যে x1 minus x0 যা হবে x2 minus x1 তাই হবে, x3 minus x2 তাই হবে, আবার x4 minus x3 তাই হবে, এবং এইটার ভ্যালু আমরা ধরে নিই h। আমরা যেমন ইন্টারপোলেশনের ডিফারেন্সিয়েশন করার সময় x গুলোর মধ্যে একটা কনস্ট্যান্ট ডিফারেন্স পেতাম, এখনো যদি আমরা সেরকমই পাই, সেই কনস্ট্যান্ট ডিফারেন্সটাকে আমরা h দিয়ে ধরে নিই, তাহলে আমরা এই এরিয়াটাকে লিখতে পারবো হাফ y0 প্লাস y1 ইন্টু h। তাহলে আমাদের জন্য একটু ইজি হয়। এখন এরকম একটা এরিয়া আছে, এটা বললাম a1, এরকম ভাবে এখানে a2 আছে, a3 আছে, a4 আছে। হ্যাঁ, তাহলে যদি a2 আর a3 a4 সবার ভ্যালুগুলো পরপর লিখি তাহলে কিভাবে দেখো তো, a2 এর ভ্যালু আমরা লিখতে পারি হাফ y1 প্লাস y2 ইন্টু h। একইভাবে a3 এর ভ্যালুটা কি লিখতে পারি,
হাফ y2 প্লাস y3 ইন্টু h। এই 4 এর ভ্যালুটা আমরা লিখতে পারি হাফ y3 প্লাস y4 ইন্টু h। তো সবগুলো এরিয়া যদি যোগ করে দেখি তো কত আসে? a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4। আমি হাফ h কমন নিয়ে বাকি যেগুলো থাকে সেগুলো লিখি y0 প্লাস, দেখো y1 দুই জায়গাতে আছে, যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা y1 আছে। y1 লিখলাম দুইটা। একইভাবে দেখবো y2 ও দুইটা আছে, এই যে y2 দেখো এখানে একটা, এখানে একটা, y2 দুইটা আছে। তাহলে আমি y2 দুইটা লিখলাম। একইভাবে দেখবা, আচ্ছা 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 একটু মিস্টেক করছি দেখানোর জন্য, মানে লেখা ঠিক আছে। যে y1 যেটা, y1 আসলে প্রথমটাতে দুইবার হয়ে গেছে, যে y1 দেখো দুই জায়গাতে আছে, এই জন্য আমরা y1 দুইটা লিখলাম। একইভাবে y2 দেখবো দুই জায়গাতে আছে, এখানে একটা, এখানে একটা, দুইটা y2 আছে না? তাহলে এক্ষেত্রে আমরা দুইটা y2 লিখতে পারি। একইভাবে y3 দেখবো দুই জায়গাতে আছে, তাই আমরা এক্ষেত্রে y3 ও দুইটা লিখতে পারি, আর y4 একটা আছে। তাহলে সবাইকে আমরা এভাবে লিখলাম। এখন আমাদের এটা নেসেসারি না যে চারটা মাত্র ডাটাই থাকবে, কয়টা, 1 2 3 4 5টা মাত্র ডাটাই থাকবে, আমাদের বেশি ডাটাও থাকতে পারে। সেক্ষেত্রে দেখো আমাদের প্রথমটা শেষেরটা শুধুমাত্র সিঙ্গেল আছে, মানে একটা একটা করে আছে, আর ভেতরে সবাই দুইটা 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 করে আছে। তাহলে আমরা জেনারেলাইজ একটা ফর্মুলা লিখতে পারি যে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ এইচ, আমাদের প্রথম ভ্যালুটা আর শেষের ভ্যালুটা, এই যে y0 মানে কি, আমাদের ডেটা পয়েন্টের প্রথম ভ্যালুটা, আর y1 মানে ডেটা পয়েন্টের শেষের ভ্যালু। আর দেখো সবার সাথে 2 থাকে একটা করে, তাই 2 ইনটু y1 y2 y3 প্লাস ডট 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 যতগুলো আর বাকি থাকে। হ্যাঁ, তো আমাদের হয়তো n-1 পর্যন্ত থাকবে, তাই n-1 পর্যন্ত আমি দিলাম। তাহলে এইটা হলো আমাদের এরিয়া। এরিয়া আকার দেখায় এই নিয়মটা হলো ট্রাপিজয়েডাল রুল। এটাকে বলতে আমরা লিখছি না, লিখছি ট্রাপিজয়েডাল রুল। এই নিয়মের আন্ডারে আমরা এরকম একটা ফর্মুলা পাইলাম। তাহলে ওইটা দিয়ে আমরা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে একটা ম্যাথ দেখি, আচ্ছা ক্যালকুলেটর তো দিয়েছি না, আচ্ছা ফোন আছে, কোনটা is equal to e to the power x. Determine I is equal to integration 0 to 6 e to the power x dx. তাহলে এই ইন্টিগ্রেশনটা আমাদের কত আসবে সেটা বের করতে হবে, কিন্তু আমরা তো এমনিতে তো বের করতেই পারি, কিন্তু আমরা এটা ট্রাপিজয়েডাল রুল ব্যবহার করে করব, ইউজিং ট্রাপিজয়েডাল রুল। তাহলে হচ্ছে যে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে সহজে যেহেতু ইন্টিগ্রেশন করতে পারি, সেটা বাদ দিয়ে আমরা ট্রাপিজয়েডাল রুলে কেন করতে পারবো না? আসলে এখন আমরা শিখতেছি ম্যাথটা কিভাবে করা যায়, ট্রাপিজয়েডাল রুলের অ্যাপ্লিকেশনটা আমরা শিখতেছি। আমরা এই রুলগুলো ইউজ করি যখন ইন্টিগ্রেশনটা আমি ইজিলি করতে পারি না, তখন আমরা ট্রাপিজয়েডাল রুল ব্যবহার করে পারি, সিনচালন নিয়ম ব্যবহার করে পারি। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি বলি। তোমরা যখন কমিউনিকেশন সিস্টেম করবে তখন দেখবা যে আমাদের বিভিন্ন সিগন্যালগুলো মডুলেশন করে, মডুলেশন বলতে আর একটা সিগন্যালের মাথায় চাপিয়ে আর কি, একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের সাথে বড় জোড়াতালি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। রিসিভার এন্ড যখন ওইটা কালেক্ট করে তখন ওখান থেকে তোমার ওই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা বাদ দিতে হয়, লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটা রাখতে হয়, মানে ওইটার মধ্যেই মেসেজটা থাকে। ওই বাদ দেওয়ার জন্য ফিল্টার ইউজ করা হয়। তোমরা হয়তো 1-2 তে সার্কিটে ফিল্টার করে আসছো, তো ওই রকমই অনেকটা। তো এখন এই ফিল্টারিং করলে দেখবো যে আমাদের হায়ার ফ্রিকোয়েন্সি পার্টটা আর লোয়ার ফ্রিকোয়েন্সি পার্টটা আলাদা করা যায়। তো ওইটা করার একটা উপায় হলো ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন দিয়ে ফিল্টারিং করা যায়, এরকম অনেকগুলো অপারেশন আছে ফিল্টারিং করা। তো তখন তোমার কাছে তো ফাংশন যায় না, তাই না? তোমার কাছে যায় কিছু ডেটা পয়েন্ট। ওই ডেটা পয়েন্ট গুলো আমরা পাওয়ার পরে এরকম নিউমেরিক্যাল পদ্ধতিতে ট্রাপিজয়েডাল, তারপরে সিম্পসনস 1/3, সিম্পসনস 3/8 এরকম কিছু নিয়ম আছে, এই
এইগুলো ব্যবহার করে ইন্টিগ্রেশন করা হয়, তাতে ফিল্টার আউট হয়। এরকম অসংখ্য জায়গা আছে যেখানে ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয় কিন্তু ওখানে ফাংশন থাকে না, বরং তোমার ডেটা পয়েন্ট থাকে। ওই ডেটা পয়েন্ট গুলো এরকম নিউমেরিক্যাল মেথডে সলভ করতে হয়। আবার অনেক জায়গা থাকে যেখানে ফাংশন দেওয়া থাকে কিন্তু ফাংশনটা ইন্টিগ্রেশন করা যায় না। তোমরা তো ইন্টিগ্রেশন দেখছো যে অনেক ফাংশনেরই তুমি ইন্টিগ্রেশন করে আসছে, কিন্তু তোমরা দেখবে যে অনেক ফাংশন আছে যেগুলো ইন্টিগ্রেশন করার এখনো কোনো পদ্ধতি আবিষ্কারই হয় নাই। মানে এরকম কোনো নিয়মই নাই যে কিছু কিছু ফাংশন আছে এগুলো ইন্টিগ্রেশন করা যায় না নরমাল নিয়ম। তো ওই ইন্টিগ্রেশন গুলো করার জন্য আমরা এরকম ট্রাপেজয়েডাল রুল ব্যবহার করে ইন্টিগ্রেশন গুলো করে ফেলি। ঠিক আছে, তো আমরা আপাতত শিখি কিভাবে করি। তো আমরা প্রথমেই কি চাই যে ডেটা পয়েন্ট চাই কিছু। এখন ডেটা পয়েন্ট কয়টা নেবে এটা কোনো লিমিট নেই, তোমরা যত বেশি ডেটা পয়েন্ট নেবে তোমাদের তত বেশি অ্যাকুরেট হবে। তো আমি এখানে 7টা পয়েন্ট নিয়ে করে দেখি কি হয়। সো সলিউশনে আসি। ডাটা পয়েন্ট গুলোর জন্য আমি একটা টেবিল তৈরি করতে চাচ্ছি। যত বেশি ডাটা পয়েন্ট নিব তত বেশি অ্যাকুরেট আসবে। তাহলে 0 1 2 3 4 5 6 এরকম কয়েকটা ডাটা পয়েন্ট এলিমেন্ট আছে। তো তাহলে ক্যালকুলেট করি যে কত আসবে। তো যেহেতু ফাংশন দেওয়া আছে আমরা ফাংশন y এর ভ্যালু আসলে e টু দি পাওয়ার x, এই যে দেওয়া আছে দেখো x এর ভ্যালুগুলো দিয়ে y এর ভ্যালু একটু ক্যালকুলেট করব। আচ্ছা, তো প্রথমে e টু দি পাওয়ার 0 তো 1, e টু দি পাওয়ার 1 এর ভ্যালু 2.71 যেটা এর ভ্যালু আছে e টু দি পাওয়ার 2 থেকে শুরু করে e টু দি পাওয়ার 2 এর ভ্যালু 7.39, e টু দি পাওয়ার 3 মানে 20.09, e to the power 4 মানে আসলে 54.6, e to the power 5 মানে 148.4, e to the power 6 মানে 403.4। হ্যাঁ, তাহলে আমাদের এরকম কিছু ডেটা পয়েন্ট আমরা পাইলাম। তাহলে এখন আমাদের কাজ কি হবে, আমাদের এইচ বের করা, তাই না? তাহলে এইচ কত বলো তো দেখি এখান থেকে। এইচ হলো এক্স এর মধ্যবর্তী পার্থক্য, পরপর দুইটা এক্স এর পার্থক্য হলো এইচ। তো জন্য আমরা এইচটা সমান রাখতে চাই, তার জন্য আমরা ডেটা পয়েন্ট গুলো ইকুয়াল ইন্টারভ্যালে নিতে চাই। তাহলে এইচ এর ভ্যালু আসছে 1, অতএব এরিয়া ইজ ইকুয়াল টু 1 ওভার এইচ। আমাদের প্রথম পয়েন্টটা নিই, আমাদের লাস্টের পয়েন্টটা নিই, আর বাকি যতগুলো পয়েন্ট আছে y1 y2 y3 y4 আর y5, তাহলে এই পয়েন্টগুলো আমরা নিয়ে নিলেই আমাদের চলে আসবে। ঠিক আছে, তাহলে 1/1 কত আসছে 1 প্লাস 2.71, এখানে 2 আছে একটা তো নেই, প্লাস 2 ইন্টু আবার লিখছি 2.71 না, এটা শেষেরটা তাই না, শেষের ভ্যালুটা কত 403.4 প্লাস 2 গুণ 2.71 plus 7.39 plus 20.09 plus 54.6 plus 148.4। ঠিক আছে, তাহলে দেখি তো কত রেজাল্ট আছে। 1 plus 40 plus 403.4 plus 2 into 2.71 plus 7.39 plus 20.09 plus 54.6 plus 148.4, আমাদের রেজাল্ট আসছে 870.78। যেহেতু কিছু দেওয়া নেই তাই আমি এখানে স্কোয়ার ইউনিট লিখি, যেহেতু এরিয়াটা স্কোয়ার ইউনিটে আসে। তাহলে দেখো ট্রাপেজয়েডাল নিয়ম নিয়ে আমি ইন্টিগ্রেশন করতে পারবো না?
অসুবিধা আছে কোথাও? আচ্ছা, নিয়মটা হলো যে আমাদের ধর একটা ফাংশন দেওয়া আছে আর কি, ফাংশন দেওয়া থাকবে সবসময়, এটা নেসেসারি না, ডাটা পয়েন্ট ডিরেক্টলি দেওয়া থাকতে পারে। তো ডিরেক্টলি ডেটা পয়েন্ট দেওয়া থাকলে তো থাকলোই, এই পর্যন্ত যদি ডিরেক্টলি দেওয়াই থাকে তাহলে তো থাকলো। আর যদি না থাকে তাহলে আমাদের ফাংশন থেকে আমরা ইকুয়াল ইন্টারভ্যালে কিছু ডেটা পয়েন্ট নিজেরা বের করে নিই। যেমন আমাদের লিমিট কত ছিল, 0 থেকে 6 পর্যন্ত ছিল, ঠিক আছে? তো 0 থেকে 6 পর্যন্ত থাকার কারণে আমি দেখলাম যে আমার 1 থেকে 6 পর্যন্ত যদি আমি এক ইন্টারভ্যালে নিই তাহলে হয়তো বেটার হয়। কেউ যদি এরকম চিন্তা করে যে না, 1 এর পরে আমি 0 এর পরে আমি 2 নিব, 2 এর পরে 4 নিব, 4 এর পরে 6 নিব, তাতেও কোনো অসুবিধা নাই, কারণ ডেটা পয়েন্ট কয়টা নিতে হবে এরকম কিছু বলা নেই। তো ট্রাপিজয়েডাল হলে নিজের ইচ্ছা মতো ডেটা পয়েন্ট নেওয়া যায়, যত বেশি ডেটা নিব তত বেশি আমাদের অ্যাকুরেট হবে আর কি। এখন আমরা কি করলাম, এই তাহলে এক্স এর ভ্যালু 0 এর জন্য ওয়াই এর ভ্যালু বের করলাম, এক্স এর ভ্যালু 1 এর জন্য ওয়াই এর ভ্যালু বের করলাম, 2 এর জন্য এরকম করে 6 এর জন্য ওয়াই এর ভ্যালু বের করলাম। ওকে, এই ডেটা পয়েন্টটা পেয়ে গেলাম। এইচটা আসলে কি? এইচটা হলো যে এক্স এর পার্থক্য। এটা হলো ডিফারেন্স between two consecutive x values, x এর দুইটা পরপর ভ্যালুর মধ্যে পার্থক্যটা হলো h। এরপর আমরা ফর্মুলা বসাই, তাহলে ফর্মুলাতে আমাদের কি আছে দেখো, প্রথম পয়েন্টটা আর শেষের পয়েন্টটা, এটা হলো ফার্স্ট পয়েন্ট, এটা হলো লাস্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হলো এটা, আর লাস্ট পয়েন্টটা হলো এটা। ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট নরমালি যোগ, আর এইগুলো হলো বাকি যতগুলো পয়েন্ট আছে, রেস্ট অফ দ্য পয়েন্টস। প্রথমটা শেষেরটা যোগ, আর প্রথমটা শেষেরটা বাদে বাকি যেগুলো থাকে সে সবগুলোর সাথে 2 দিয়ে গুণ থাকে, ঠিক আছে? এরকম 2 দিয়ে। এখানে আমরা তাই করলাম যে তাহলে প্রথমটা রাখি, এই যে প্রথমটা আর শেষেরটা রাখি, তাহলে প্রথমটা আর শেষেরটা, প্রথমটা এখানে শেষেরটা এখানে নিয়ে আসলাম। আর বাকি যে ডেটা পয়েন্ট গুলো ছিল, এই ডেটা পয়েন্ট গুলোর সাথে এখানে একটা দেখো 2 দিয়ে গুণ করা, ঠিক আছে? তো তারপরে বসাই দিলাম, বসানোর পরে আমরা এখানে একটা এরিয়া পেয়েছি। বুঝতে পারছো কি? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বলো। ও হ্যাঁ হ্যাঁ, একটা হাফ ছিল, সরি সরি, আমি এই জায়গাটাতে লেখার সময় 1/h লিখছি। হ্যাঁ, এটা আসলে লেখার সময় ভুল লিখছি, এটা আসলে হাফ এইচ হয়। এটা একটু কারেক্ট করে নিও, নাহলে পরীক্ষাতে আবার ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটা হাফ এইচ ছিল, এখানে আমি ভুল করছিলাম। এটা হলো হাফ এইচ হবে। হ্যাঁ, আমি একটু ভুল লিখছি এখানে, এইচ এর হলো 1, এটা 435.39 স্কয়ার। ঠিক আছে, আমি সূত্র লেখার সময় এই জিনিসটা করেছি। ধরে দেওয়ার জন্য ধন্যবাদ, নাহলে মানুষ যারা পরীক্ষাতে যে ভুল করে ফেলতে, এটা একটা হাফ এইচ হবে, এখানে h/2 লিখে ফেলছে। যাই মানে 1/h লিখে ফেলছে। ওকে, তাহলে গেল না, তাহলে অ্যাটেন্ডেন্সটাকে নিয়ে নিই। আসলে 45 মিনিটের ক্লাস তো সময় শেষ হয়ে যায়, এখনো 2টা নিয়ম বাকি।
কয়েকটা ক্লাস মিস গেছে, এই উইকে একটা নিতে পারি নাই, আমরা আসলে অসুস্থ ছিলাম। আর গত উইকে একটা নিতে পারি নাই, আমার আসলে এমএসসির এক্সাম ছিল। দুইটা ক্লাস নেওয়া লাগবে আসলে। কবে জানবো? রোল কল করতেছি। টু এর কেউ আছো? তন্ময় সাহা। নাই, 241 এর কেউ আছো? ঠিক আছে, ঠিক আছে। 242 এর কেউ আছো? 251 এর 2, 46, 53, 55, 57, 59, 61, 63, 64, 64 আছে, 65, 66, 67, 68, 70, 71, 72, আচ্ছা ঠিক আছে, 74, 75, 76, 77, 78, 79, 80, 82, 83, 85, 87, 89, 90, 91, 90, 92, 93, 94, 96, 97, 99, 106, 117, 118, 119, 125, 126, 131, 149, 151, 155, 157, 198, 208, শুধু 83, 155, তারপরে 83, দেওয়া হয়েছে 155 দেওয়া হয়েছে, লাস্টে 155 দেওয়া হয়েছে। কত? 149 আছে। আর কারো বাকি আছে? 155 দিছি, দেওয়া হয়েছে 155। বলো। কত? আরেকবার বলবো, শুনতে পাইনি। 063, ওকে। ঠিক আছে, আপডেটে গেলে কি সবগুলো কিন্তু উল্টা হয়ে যায়। বলতে পারে কোনো 074, 074, 63, boys, ওকে, ঠিক আছে। তবে ট্রাপেজয়েডাল রুল তো সবাই বুঝছো, তাই না?
আমরা আরেকটা নিয়ম একটু দেখি, এটাকে বলে সিম্পসনস ওয়ান থার্ড রুল। সিম্পসনস ওয়ান থার্ড রুল। আমরা ট্রাপিজয়েডাল নিয়মে কি দেখছি যে আমাদের ডাটা পয়েন্টগুলো যেগুলো থাকবে, এই ডেটা পয়েন্টগুলো ব্যবহার করে আমরা হচ্ছে ট্রাপিজিয়াম ফর্ম করতে পারি অনেকগুলো। যতগুলো পয়েন্ট থাকবে তার সাথে একটা কম ট্রাপিজিয়াম ফর্ম করতে পারি। এই ট্রাপিজিয়াম গুলোর এরিয়া যোগ করলে আমাদের ট্রাপিজয়েডাল বলটা হবে। এখন ট্রাপিজয়েডাল হলে যে প্রবলেম, তুমি তো বুঝতেই পারতেছো যে আমাদের আসলে ডাটাগুলো কার্ভড আকার থাকে, কার্ভ ফরম্যাটে থাকে, কিন্তু ট্রাপিজিয়ামে আমাদের সবগুলো স্ট্রেট লাইনকে আমরা অ্যাপ্রক্সিমেট করি। তো এই লিমিটেশনটা এড়ানোর জন্য আমাদের সিম্পসনস ওয়ান থার্ড রুল। এইটা তো এরকম ধরা হয় যে এগেইন আমাদের কিছু ডেটা পয়েন্ট থাকবে এরকম ভাবে, কিছু ডেটা পয়েন্ট আছে। তো হয়তোবা আসল ডেটা পয়েন্টে এরকম লাল কালারের যে দাগটা চলে গেল সেই রকম হওয়ার দরকার ছিল। ট্রাপিজয়েডাল বলে আমরা এটাকে স্ট্রেট লাইন ধরে ধরে অ্যাপ্রক্সিমেট করছি। তো সিম্পসনস ওয়ান থার্ড রুল বলে যে না, আমাদের প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন থেকে প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন। তো তার মানে এই তিনটা পয়েন্ট আমরা ধরবো, এরকম তিনটা পয়েন্ট, এরকম তিনটা করে পয়েন্ট ধরে আমরা প্যারাবোলা বানিয়ে ফেলবো। তো প্যারাবোলা বানানোর পরে এই প্যারাবোলা আন্ডারে যে ক্ষেত্রফলটা আসবে সেটা বের করবো। তাহলে তিনটা পয়েন্ট ব্যবহার করে আমাদের এরকম একটা প্যারাবোলা আসবে, সেটার ক্ষেত্রফল বের করবো। তো প্যারাবোলা স্বাভাবিকভাবে এই ডেটা পয়েন্টের মতো যাবে না, সামান্য একটু মিসপ্লেসমেন্ট হবে। আবার এখানে যে আরো তিনটা পয়েন্ট আছে, যে এইটা, তারপরে এই ডেটা পয়েন্টটা আর এই ডেটা পয়েন্টটা, তিনটা মিলে আমরা আরেকটা প্যারাবোলা কনসিডার করব। এইরকম একটা প্যারাবোলা আমরা কনসিডার করলাম, করার পরে এইটার আর একটা এরিয়া বের করবো। এরকম করে দুইটা প্যারাবোলার এরিয়া বের করলে আমাদের অ্যাপ্রক্সিমেশনটা আরো কাছাকাছি হবে। দেখো কালোটা হয়তো আমাদের প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন, আর আমাদের যে লালটা সেটা হচ্ছে অরিজিনাল। আর আমরা যদি ট্রাপিজয়েডাল নিয়মে করতাম তাহলে সবগুলো স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট করে দেব। ঠিক আছে, এই প্যারাবোলার এরিয়া আমরা কিভাবে পাই? তো প্যারাবোলার এরিয়ার জন্য আমাদের কিছু আলাদা থিওরি আছে। সেই থিওরি অনুযায়ী আমরা এরকম ভাবে কল্পনা করতে পারি যে তিনটা ডেটা পয়েন্ট তো দেওয়া আছে এবং ওদের ইকুয়াল ডিসটেন্সে, ধরলাম আমি এখান থেকে এই ডিসটেন্সটা এই। তো এই প্যারাবোলা গুলো আমরা যদি সব যোগ করি, যোগ করার পরে লাস্টে আমাদের ইন্টিগ্রেশন করার পর এরিয়াটা এটা এরকম ভাবে আসে h ডিভাইডেড বাই 3, মানে আগে ছিল যেমন h বাই 2, এখন আসবে h বাই 3। তারপর আমাদের প্রথম পয়েন্টটা আর শেষ পয়েন্টটা আমরা আগে যোগ করতাম, তাই না? তো এখন আমরা প্রথম পয়েন্টটা আর শেষ পয়েন্টটা যোগই করি। তো এই যে প্রথম পয়েন্টটা আর এক্স্যাক্টলি লাস্ট পয়েন্টটা আমাদের যোগে আসে। আসার পরে আমাদের এখানে যতগুলো ডেটা পয়েন্ট আছে, মাঝখানে ডেটা পয়েন্ট গুলো আছে, এই মাঝখানে ডেটা পয়েন্ট গুলোকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করে ফেলাই। দুই ভাগে ভাগ করি কোনগুলোকে? যেইগুলো হচ্ছে বিজোড় সেইগুলো একটা পার্ট থাকে, যেগুলো জোড় সেগুলো একটা পার্ট থাকে। আমি জোড় বিজোড় গুলো একটু দেখাই। এখানে এটাকে বললাম y0, এটাকে বললাম y1, এটা হলো y2, y3, y4। এখানে খেয়াল করো যে যেগুলো জোড়, 2, 4, এরপরে যদি আরো পয়েন্ট থাকতে তাহলে 5, 6 এরকম। তো এইগুলো কিন্তু দুই পার্টেই ব্যবহার করা হচ্ছে, এই পাশের প্যারাবোলা ব্যবহার করে আবার এই পাশের প্যারাবোলা ব্যবহার করে। ফোরের ক্ষেত্রে বামের প্যারাবোলা ব্যবহার করে, ডানের প্যারাবোলা ব্যবহার করে। তো এই জন্য দুইগুলো একরকম ভাবে ক্যালকুলেশন আসে আর বাকিগুলো আর একরকম ভাবে ক্যালকুলেশন আসে। তো দুইগুলোর জন্য মানে যেগুলো জোড় সেইগুলোর জন্য আমরা 2 দিয়ে গুণ করি, y2, y4, আমাদের যদি y6 থাকে সেই 6 থাকে, যদি আরো পয়েন্ট থাকে y8 থাকে y8 থাকে। আর যেগুলো বিজোড় লেখা অর্থাৎ y1, 3, এই যে 1, 3 সেগুলোর সাথে 4 দিয়ে গুণ হয়, 4, y1, y3, y5, আরো যদি থাকে y7, এরকম করে যতগুলো থাকবে এই বিজোড় গুলো এরকম আসে। তাহলে সিম্পসনস ওয়ান থার্ড এর ফর্মুলাটা এরকম আসে, প্যারাবোলার এরিয়া গুলো যোগ করে। আমরা যেমন আগের বার ট্রাপিজিয়ামের এরিয়া বের করে সবগুলো যোগ করলাম, যোগ করার পরে সব কমন নেওয়ার পরে একটা ফর্মুলা আসছে,
এইটা হলো সবগুলো প্যারাবোলার এরিয়াটা অ্যাপ্রক্সিমেট বের করে তারপরে সবগুলো যোগ করার পর কমন নিয়ে এরকম একটা ফর্মুলা আসে সিম্পসনস ওয়ান থার্ড রুল। এবার ডেরিভেশনটা আগামী দিন দেখব, আমরা তো ম্যাথ করি। তো এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের ডেটা পয়েন্টের একটা দেখবে রেস্ট্রিকশন থাকবে। যেমন এখানে আমাদের দুইটা প্যারাবোলা, প্রথমত একটা প্যারাবোলা, হ্যাঁ, এটা আমাদের কমপ্লিট করার জন্য কয়টা ডেটা পয়েন্ট লাগে? একটা, দুইটা, তিনটা। তার মানে আমাদের মিনিমাম তিনটা ডেটা পয়েন্ট লাগবেই, তাই না? তাহলে মিনিমাম রিকোয়ারমেন্ট হলো 3 ডেটা পয়েন্টস। আচ্ছা, এবার একটা প্যারাবোলা ফর্ম হয়ে গেলে আমরা আরেকটা প্যারাবোলার জন্য একটা তো কমন পয়েন্ট পাচ্ছি, পাশাপাশি আরো এক্সট্রা দুইটা কমন পয়েন্ট দরকার নেই। তার মানে আমাদের তিনটা ডেটা পয়েন্টের পাশাপাশি আমরা সবসময় দুইটা দুইটা করে ডেটা পয়েন্ট অ্যাড করবো, নতুন নতুন প্যারাবোলা পাবো। তার মানে আমাদের বিজোড় সংখ্যক ডেটা পয়েন্ট থাকতে হবে। এটা হলো এক নম্বর রিকোয়ারমেন্ট। দুই নম্বর রিকোয়ারমেন্ট হলো অড নাম্বার অফ ডেটা পয়েন্টস আর রিকোয়ার্ড। ট্রাপিজয়েডাল রুলে আমাদের মিনিমাম দুইটা ডেটা পয়েন্ট দরকার ছিল। তো প্রথমটা শেষটা হলেই হয়, অ্যাটলিস্ট আমাদের y0 y1 থাকতেই হয়। বাকিগুলো যদি না থাকে তাতেও অবশ্যই এরর আসবে অনেক বেশি, কিন্তু এরকম তো আমরা ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করতে পারবো না। আমরা ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু মানে রেজাল্ট তো ভালো আসবে, কিন্তু মানে নিয়ম সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু সিম্পসনস ওয়ান থার্ড রুলের জন্য আমাদের তিনটা ডেটা পয়েন্ট না হলে আসলে সিম্পসনস রুল হয় না, কারণ দুইটা ডেটা পয়েন্ট থাকলে তো আমাদের ট্রাপিজিয়াম হয়ে যাবে। ওরা প্যারাবোলা তো এস্টিমেট করতে পারবে না, তাই না? প্যারাবোলা এস্টিমেট করার জন্য অ্যাটলিস্ট তিনটা ডেটা পয়েন্ট আনতে হবে। তো এখন এই দুইটা আমাদের একটু দেখে শুনে কাজ করতে হবে। পরীক্ষাতে যদি সিম্পসনস আসে তাহলে তোমরা ডেটা পয়েন্ট যদি তোমাদেরকে নিতে বলে খেয়াল রাখবে অবশ্যই অড নাম্বার ডেটা পয়েন্ট থাকতে হবে। তোমরা চাইলেই 4টা ডেটা পয়েন্ট দিয়ে কাজ করতে পারবে না, 10টা দিয়ে কাজ করতে পারবে না। তোমাদের 5টা, 7টা, 9টা, 11টা, 13টা এরকম ডেটা পয়েন্ট চুজ করতে হবে। তো অড সংখ্যক ডেটা পয়েন্ট তোমরা কাজ করতে পারবে। সিম্পসনস ওয়ান টাইম অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা, এখানে আমরা একটা ম্যাথে চলে যাই। Let y is equal to f of x is equal to e to the power x by 2. এবার ডিটারমাইন ইন্টিগ্রেশন। আচ্ছা, আগে ডেটা পয়েন্ট দিয়ে করতে পারি আমরা, তাহলে আমাদের ক্যালকুলেশন কম করা লাগে। তো এটাতেই করি radians using Simpson's one third rule. Simpson's one third rule ব্যবহার করে আমরা এই ইন্টিগ্রেশনটা করতে চাই, তাহলে আমরা সলিউশনে আসি। এখন ভালো কথা, এখন আমরা ডেটা পয়েন্ট গুলো বের করে দেবো। x থেকে y থেকে x by 2। তো 0 to 6 তো এটা অড নাম্বার হবে, 0 থেকে 7 নিলে এটা 0 1 2 3 4 5 6। তবে ডেটা পয়েন্ট কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে বিজোড় সংখ্যক ডেটা পয়েন্ট আমাদের আছে, অসুবিধা নেই। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই ডেটা পয়েন্টগুলোর মান বের করি। জিরো ইকুয়াল জিরো হলে তো ওয়ান ইকুয়াল, এটা কিছু বলেন না। টু দি পাওয়ার 1/2 1.5, এটার জন্য 1.65 মতো আসছে। টু দি পাওয়ার 2/2 না, টু দি পাওয়ার 1, তাহলে 2.7। 3 to the power 3/2, এটা আসছে 4.48। এগুলোর 4/2 মানে e স্কয়ার 7.39, e to the power 5/2 মানে 2.5, এটার ভ্যালু আসে 12.18, e to the power 3
20.09। এরকম আমরা কিছু ডেটা পয়েন্ট বের করলাম, এখন আমরা সূত্রে বসাই দিব। তো আমাদের y0 গুলো একটু আমি সাইডে লিখে নিই যাতে আমার জন্য বোঝাটা ইজি হয়। যে এটা y0, এটা y1, এটা y2, এটা y3, এটা y4, এটা y5, এটা y6। তাহলে আমাদের h এর ভ্যালুটা এক্ষেত্রে 1 আসছে। তাহলে এরিয়াটা হবে h ডিভাইডেড বাই 3, আমাদের প্রথম ভ্যালুটা আর শেষ ভ্যালুটা লিখতে হয়। তারপরে আমাদের 4 দিয়ে বিজোড় গুলো, 2 দিয়ে জোড় গুলো, তাহলে 2 দিয়ে y2 4 আর 6 লিখবো না। কেন লিখবো না? কারণ 6 আমরা অলরেডি এখানে ইনপুট করে ফেলছি, ঠিক আছে, y এর মধ্যে আছে। প্লাস 4 ইনটু বিজোড় ডেটা পয়েন্ট গুলো, y1 y3। তো ভালো কথা, এখন h এর ভ্যালু 1 বাই 3, y0 এর ভ্যালু 1, y এর ভ্যালু 20.09 প্লাস 2 ইনটু y2 এর ভ্যালু আসছে 2.71, y4 এর ভ্যালু আসছে 7.39 প্লাস 4 ইনটু y1 এর ভ্যালু দেখো 1.65, y3 এর ভ্যালু আসছে 4.48 আর y5 এর ভ্যালু আসছে 12.18। ঠিক আছে, তারপরে এটা ক্যালকুলেট করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হবে এগুলো। একটু দেখি ক্যালকুলেট করে কত আসে। 1/3 ইনটু bracket 1 plus 20.09 plus 2 into 2.71 plus 7.39 bracket close plus 4 into bracket close না, এবার হলো প্লাস দিতে হবে 4 into 1.65 plus 4.48 plus 12.18। আমাদের আসছে 38.18 স্কয়ার ইউনিট। এটা আমাদের অ্যান্সার। তাহলে এবার আমরা ওই একই ম্যাথ কিন্তু আলাদা আলাদা মেথডে করতে পারি। আমরা ট্রাপিজয়েডাল নির্ণয় করতে পারবো, আবার সিম্পসনস ওয়ান ফ্যাক্টরিয়াল করতে পারবো। তারপর আমাদের আরেকটা রুলস আছে সিম্পসনস 1/3/8 নিয়ে, তো সেটা আজকে সময় নেই, পরের দিন দেখবো সিম্পসনস এর এই ডেরিভেশন গুলো। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, আজকে শেষ করি। এটাও কি কোনো কোশ্চেন আছে কোনো ব্যাপারে? কেউ কিছু জিজ্ঞাসা করবা? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন।